তারা যেমন সর্বত্র এই কথা বলে বেড়াচ্ছে বিজেপির উপকার হয়ে যাবে, আপনাদের তো সর্বত্র এই কথাই বলতে হবে। নতুন জায়গায় নতুন বক্তব্য দিব এই ধারণা যাবেন না। প্রতি জায়গায় এই প্রশ্ন তুলুন, 3-4টা প্রশ্ন প্রতিটি কর্মী, ভোটার, তৃণমূলের নেতৃত্ব সবার কাছে করুন। আপনি দেখবেন তারা কি করছে, তৃণমূলের এই বিজেপির ভয়েরটাকে তারা ভালো ভালো লোকেদেরকে স্টেজে আনছে, ভদ্র পরিবারের লোকেদেরকে তারা আনছে, যারা রাজনীতি করে না তারাও এসে মাইকে ধরে ভাই ভোটটা তৃণমূলকে করতে হবে, বিপদ। তারা সাধারণ লোক, তাদের রাজনৈতিক জ্ঞান নেই। শিক্ষিত হওয়া আর রাজনৈতিক জ্ঞান হওয়া দুটো এক জিনিস না। আপনি একজন মসজিদের ইমাম সাহেবকে দেখে আপনি যদি মনে করেন ইমাম সাহেব বলেছে বিজেপি সেখানে মুসিবত হয়ে যাবে, তাহলে আপনি রাজনৈতিকভাবে ইমাম সাহেবের ওই দূরদর্শিতা নেই। স্কুলের কোন মাস্টার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন ডাক্তার এসে আপনার কাছে এসে বলে দিল যে ভাই বিজেপিকে ভোটটা না দিলে ক্ষতি, আর আপনি এটা ভেবে বললে আপনি ভুল করছেন। যেমন আমি যদি আপনাদেরকে ভোটের জন্য আপিল করি, আমি বলবো আমি হুজুরের ছেলে এসেছি, ভাই ভোটটা আমাকে দেন, এ কথা যদি ভেবে আপনি যদি হুজুরের ছেলে এসেছে বলে এ কথা বলে যদি ভোট চান, তাহলে আপনি মূর্খ। আমি আপনার কাছে ভোট চাওয়ার পিছনে আমি কারণ দর্শাচ্ছি, এটা হচ্ছে কারণ। হুজুর এসেছে, হুজুরের ছেলে এসেছে, হুজুরের ভাই এসেছে, হুজুরের চাচা এসেছে, হুজুরের নানা এসেছে, অতএব ভোট দিতে হবে, এ কথা বললে জাতিকে তারা ধোঁকা দিচ্ছে, এই ধোঁকাতে আপনি পড়ে যাবেন। কথা বুঝে আসছে না? কথা ক্লিয়ার? মাথায় রাখুন, ইমোশনের রাজনীতি হয় না, এই জাতিকে ইমোশনের রাজনীতি করা হয়েছে। আমি এমন ভালো ভালো লোকের ভোটে প্রচারে বেরোতে দেখেছি, সারা বছর তাদেরকে তৃণমূল মানে পুছেই না, কিন্তু তারা ভোটের সময় তৃণমূলের পিছনে পিছনে ঘুরে তাদের নিজেদের অস্তিত্ব, সম্মান, ইজ্জত তারা নষ্ট করে দেয়। আপনি তাদেরকে জিজ্ঞেস ভাই তৃণমূল করো, দেখবেন তারা বলবো না আমরা তৃণমূল করি না, কিন্তু ভোটের টাইম বেরিয়ে যায়, হতে পারে সামান্য কোনো পয়সার বিনিময়ে তারা ভোটের প্রচারে বেরোয়, কিন্তু তাদের অস্তিত্ব নেই, কিন্তু তারা জনগণকে ধোঁকা দিয়ে বেরিয়ে যায়। তারা নিজেরা জানে না যে তারা জাতির কি ক্ষতি করে দিচ্ছে, তারা নিজেরা জানে না, তারা জানে না যে জাতির কি ক্ষতি হয়ে যাচ্ছে। এই ইমামরা জানে না 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটে বক্তব্য চায়। তারা জানে না যে এই ইমাম ভাগার চক্করে তারা জাতির কি ক্ষতি করে দিচ্ছে, তারা জানে না। তারা জানে না মুখ্যমন্ত্রী 2000 টাকা ভাতা দিয়ে তিনি মাইকে বলেন শুক্রবার দিন সব ইমামদের উপরে নজর রাখবে। এই ইমাম যাদেরকে সমাজ চোখ তুলে কথা বলতে ভয় পেত, আজ ইমামকে মুখ্যমন্ত্রী থ্রেট দিচ্ছেন আমার বিরুদ্ধে কিছু বললে দেখে নিব। কাল এই ইমামদের পরিণতি দেখবেন, এই ইমাম মসজিদে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে না। সরকার যদি ইমামদেরকে বলে যে সুদের পক্ষে বলো, মদের পক্ষে বলো, তারা ঘুরিয়ে হয়তো এই কথা বলতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ দিন না আনুক, কিন্তু এরা বুঝছে না, এরা নিজেদের গর্দানটা টাকার বিনিময়ে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি বলেন হুজুর আপনি কি তৃণমূলকে সমর্থন করেননি? আমি ভাই কাউকে সমর্থন করিনি, আমি সবাইকে সমর্থন করি। আমি এসেছি, আমি একটা সমাজের প্রতিনিধিত্ব করতে, আমি স্বর্ণকমল দাসের প্রতিনিধিত্ব করতে এসেছি, স্বর্ণকমল দাসের পাড়ার লোকের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি পিছিয়ে পড়া সংখ্যালঘু, দলিত, আদিবাসী লোকেদের কথা বলতে এসেছি। আদিবাসীর ইন্টারেস্ট পূরণ হয়ে যাবে, তৃণমূল পূরণ করে দিলে আমি কথা বলবো। বিজেপি ছাড়া যে কোনো রাজনৈতিক দলের সাথে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, যদি আপনাদের কথা না বুঝেন তাহলে আপনি সারা জীবনে কথা বলবেন যে বিজেপি আর তৃণমূল তারা কি করছে না মুসলমানদের রক্ষার জন্য লড়ছে। বিজেপির কর্মী, হিন্দু ছেলে বিজেপির কর্মীকে জিজ্ঞেস করবে যে তুই যে বিজেপি ভোট দিচ্ছিস, তুই গ্যারান্টি দিয়ে দে এই বিজেপি নেতা তৃণমূলে যাবে না। জয় শ্রীরাম বলা ছেলেটাকে প্রশ্ন করুন। একদিকে এই পুরো হিন্দু সমাজকে এই বিজেপি বোকা বানাচ্ছে, তৃণমূলের ওই নেতাকে গ্যারান্টি নিয়ে দিতে বলুন। আপনার এলাকায় যখন তৃণমূলের কেউ প্রচারে যাবে, গিয়ে খালি প্রশ্ন করুন, আপনি গ্যারান্টি নেন যে লোকটাকে আমরা ভোটে দিব, এই লোকটা বিজেপিতে যাবে? গ্যারান্টি দিবে? মমতা ব্যানার্জি গ্যারান্টি দিতে পারবেন না, অন্য তো অনেক দূরে, তুমি তো কোন ছাড়। কারণ মমতা ব্যানার্জি এবং দিদি এবং মোদীর তত্ত্ব সেটিং পরিষ্কার, এবং এই তত্ত্ব সেটিং পরিষ্কার কেন আপনাকে বোঝাচ্ছি। ইডি, সিবিআই, সিআইডি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই বড় বড় মেশিনারিজ আছে।
আচ্ছা বলুন তো, একটু কিছু হলেই বলে ইডি ঢুকে যাচ্ছে, সিবিআই ঢুকে যাচ্ছে। আচ্ছা বিজেপির এতগুলো নেতা তৃণমূলে জয়েন করলো, একটা কারো ঘরে ইডি সিবিআই গেছে? তার মানে কি বিজেপি এটা জানে যে এটা কোনো অসুবিধা নেই? যদি ইডি সিবিআই, তো আমরা দেখছি এদের ব্যবহার, দেখছি তো, এরা দেখছি তো, যখন তখন যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। তুই আমাকে ছেড়ে যাবি, তাই একটা টান দেবো। একটা বিজেপি থেকে তৃণমূলে গেছে এমন প্রার্থী একটা ঘরে ইডি সিবিআই ঢুকিয়ে দিলে বাকি একদম কল্পনা করবে না বিজেপি ছাড়ার কথা। দিদি বলছেন আমরা সংখ্যালঘু সমাজের। আপনি বলুন দেখি, অসীম সরকার কোরআনকে নিয়ে কত অবমাননাকর কথা বলেছে, কত এফআইআর হয়েছে, আপনি বলুন তো। যিনি বলছেন সবাইকে নিয়ে চলবো, 30% সংখ্যালঘু ভোটের সেন্টিমেন্টকে তিনি একবারও অসীম সরকারের বাড়িতে পুলিশ পাঠিয়েছে যে এটা বলা অন্যায় হয়েছে? কি তৃণমূলের নেতৃত্বরা দাঁড়িয়ে প্রতিবাদ করেছে রাস্তায় যে ভাই আমরা হিন্দু মুসলমান সবাই এক, সবার ধর্মকে সম্মান করি, এ কথা মানি না? এ কথা কোনো বিধায়ক বলেছে তৃণমূলের? আমাকে দেখাবেন তো রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বাইট দিয়ে দেওয়ার কথা বলছি। কেন অসীম সরকারের মতো লোকেরা তৃণমূলের হয়ে কাজ করে, বিজেপির লোকেরা তৃণমূলের হয়ে কাজ করে, ওখান থেকে মুসলমানকে গাল দেওয়ানো হবে, মুসলমানদেরকে গাল দেওয়ানো হবে। আমি আপনাদেরকে কথা বলি, ওখান থেকে বলা হয় যেখানে মুসলমানদের বিরুদ্ধে বলো। বিহারে মাছের বিরুদ্ধে স্লোগান, মাছ দেবতা, মাছ অবতার। বাংলায় তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী মাছ নিয়ে গিয়ে ভোট চাইতে যায়। বিহারের মুখ্যমন্ত্রী স্লোগান দেয় আমি আলিফবা আগে পড়েছি তারপর অ আ ক খ পড়েছি। আপনারা দেখেছেন কিনা জানিনি, নতুন যে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শপথ নিচ্ছে বা নিবে। এদিকে আসামের নেতা বলছে মাদ্রাসা তুলে দিন, বাংলার নেতা বলছে বিজেপির গরু আমাদের মাতা, গো মাতা। আর ওখানে কিরণ রিজিজু গোয়ার, তিনি বলছেন আমি তো গরুর মাংস খাই। এরকম বক্তব্য আসে না আসেনি? তাহলে আপনি বলুন, হিন্দু ছেলেকে প্রশ্ন করুন, তোমার দলের নেতা দুটো, এটাকে বলা হয় কনফিউজ এন্ড রিচ ইওর টার্গেট। কনফিউজ করে দাও, জনগণকে কনফিউজ করে দাও, আর তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। হিন্দু লোকেদেরকে কনফিউজ করে দিয়েছে। বিজেপির একটা নেতা গালাগালি করবে মুসলমানকে, আর একটা নেতা দাঁড়িয়ে মুসলমানের পক্ষে বলে দিবে। এখানে গালাগালি করবে, মোদিজি গিয়ে দুবাই গিয়ে বুক চাপড়ে বলবেন আল হাবিবি আমরা সবাই তোমার সাথে আছি। মুসলমানরা খুশি, ওখানে হিন্দু লোকেদেরকে, এখানে যেদিন ওখানে আল হাবিবি বলবে, এখানে একটা নেতা দাঁড়িয়ে মুসলমানকে গাল দিবে। এখানে হিন্দু ভোট শান্ত হয়ে গেল, ও মোদিজি করছে, আর ওখানে মুসলমানরা খুশি হয়ে গেল। আরে সম্মানিত ভাই, ঠিক একই খেলা তৃণমূল খেলছে। একদিকে মাথায় ঘোমটা দিয়ে, মাথায় টুপি দিয়ে ইফতারের প্রোগ্রামে দু চারটা নেতা নেত্রীকে পৌঁছে দেওয়া, অপরদিকে আপনার পুরী জগন্নাথ মন্দির বানানো, মহাকাল মন্দির বানানো, দুর্গা অঙ্গনবাড়ি বানানো। আপনি দেখুন রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় মন্দির, এতে আমার কোনো সমস্যা নেই, এটা হওয়া উচিত। একজন নেতৃত্ব দিনের শেষে তার ধর্মকে মানে, কিন্তু প্রশ্ন কার টাকা নিয়ে হলো? কার টাকা নিয়ে হলো? ট্যাক্সের টাকা, গভর্নমেন্ট তার নিজের টাকা, গভর্নমেন্টের নিজস্ব ফান্ড নেই, মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে বানিয়ে দেননি। কিন্তু অপরদিকে দেখুন, একজন লোক যাকে আমরা সবাই এখন গাদ্দার বলছি, তাকে গালাগালি করছি। হ্যাঁ, ও তো স্মার্ট না, হয়তো ও বেচারা বলে দিল আমি বাবরি মসজিদ বানাবো। কি পরিণতি? আমাদের সমাজ থেকে একটা লোক বলছে তোমাকে বাবরি মসজিদ বানাতে কে বলেছে? কে বলছে? যে 5,000 টাকা মমতা ব্যানার্জি ভাতাতে বসে থাকে। আলেম সমাজ নাকি মিথ্যা বলে না। 60,000 ইমামের
প্রতিনিধিত্ব করে এই দাবি করা, 60,000 মুয়াজ্জিনের প্রতিনিধিত্ব করে এই দাবি করা মৌলানা, যাদের কাছে 2000 আলেম 2000 মৌলানা ইমামকে একদিন এনে রাজ্য থেকে এনে বসিয়ে দিতে বলেন তো, আর পরিসংখ্যান দিয়ে বলেন তো তারা দিতে পারবে কিনা? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। আবার মিথ্যা কথা বলার কাটিং কি? বলে সাম্প্রদায়িক শক্তি বিরোধী ভোটটা দিবেন। একটু জিজ্ঞেস করুন তো, সাম্প্রদায়িক শক্তি বিরোধী ভোটটা কে? ওরা তৃণমূলটা বলতে পারছে না, মাথায় টুপি দিয়ে সময় হলে আমরা তো রাজনীতি করি না, আছে আমাদের সমাজে। এই যে বলছি পরিযায়ী পাখির মতন টুপ করে উঠে উঠে ভোটের টাইম দেখবেন একটা মুখ বেরিয়ে ওঠে, এলাকাতে প্রচার করতে হয় স্বচ্ছ মুখ, বলি ভালো মুখ, 5 বছর আর কোনো খবর নেই। হুজুরদের দেখবেন একজন হুজুর আছে যারা সবসময় বলে আমরা বাবা রাজনীতি করিনি, জলসার মজলিসে বলছে আমরা রাজনীতি করিনি, মাইকে ওটা বলে আমরা রাজনীতি করিনি, আর ঠিক ভোটের টাইম দেখবেন দাঁড়িয়ে থাকে। এদেরকে দেখবেন মুখ্যমন্ত্রী ইফতারের প্রোগ্রামে এরা ঝুঁকে যায়, মুরিদদের কাছে কখনো ঝুঁকেনি, বলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা ঝুঁকাতে নেই। কিন্তু দেখবেন পার্টির নেতাদের কাছে এরকম করে থাকে। ঠিক আছে, এরা এই ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আছে, এরা বড় বড় কথা বলে, আরে রাজনীতি ওইসব ভালো জিনিস নয়, বিজেপি চলে আসবে। এদের মাদ্রাসা সরকারের টাকা ঢোকে, এরা মনে করছে কেউ কিছু জানে। বড় বড় কোম্পানি থেকে টাকা ঢোকে মাদ্রাসায়, এরা মনে করছে মানুষ জানে না। যখন নিজে আঙ্গার খাবেন না, যে গু খায় সে সবাইকে, পৃথিবী সবাইকে মনে করে সবাই গু খায়। যারা কারো গোলামি করে তারা সব সময় মনে করে পৃথিবীর সবাই গোলাম। আপনি তৃণমূলের গোলামি করছেন বলে আপনি মনে করছেন সবাই বিজেপির গোলামি করছে। আমরা ব্যতিক্রমী ভাবনার জন্য এসেছি। আমাদেরকে ভাবতে হবে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে কেন্দ্র সরকারকে তৃণমূল সহযোগিতা করে বিল পাস করিয়েছে, 3 তালাক বিল তৃণমূল সহযোগিতা করেছে। একটা বিলের এগেইনস্টে তৃণমূল ভোট দিয়েছে এবং সম্পূর্ণ সবকটা এমপিকে পাঠিয়ে একটু দেখাতে বলতো নেই। আপনি বলছেন যে ইউপি বিজেপির হয়ে কাজ করছে, আপনি বলছেন যে ইউপি বিরোধিতা করছে। আপনি দেখান তো, গোটা রাজ্যে একটা সর্বভারতীয় দল বলে দাবি করে তৃণমূল, গোটা রাজ্যে এত তাদের কর্মী, সেই প্রার্থীকে নন্দীগ্রামে, আমার জেলা শুধু বলছি, গোটা রাজ্যে 40টা, আমার জেলার কথা বলছি, নন্দীগ্রামে যে লোকটা সকালে জয় শ্রীরাম বলতো, হিন্দুদেরকে এর চেয়ে অপমান কি করতে পারে? হিন্দুরা এর চেয়ে বেশি অপমানিত কি হতে পারে? নন্দীগ্রামের হিন্দু এবং মুসলমান দুইটি সমাজ, এর চেয়ে অপমান কি হতে পারে? যে লোকটা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল সকালবেলা, দুপুরবেলা ফ্ল্যাগ ধরে, সন্ধ্যাবেলা তৃণমূলের প্রার্থী। আর যে লোকটা তৃণমূলের একটা টাইম তৃণমূলের বিভিন্ন এলাকায় ঘুরেছে মাথায় টুপি দিয়ে, আজকে সে বিজেপি প্রার্থী হয়ে বলছে আমি হিন্দু রাষ্ট্র গঠন করব। যে আরএসএস এর লোক সে আজকে তৃণমূলের লোক, আর যে তৃণমূলের জন্ম সে আজকে বিজেপির লোক। এর চেয়ে বেশি অপমান কি হতে পারে একটি সমাজের হিন্দু মুসলমানের জন্য? আজকে ওই নন্দীগ্রামের রাজনৈতিক আদর্শ নিয়ে যারা ভোট দিচ্ছে, যারা তৃণমূলকে ভোট দিচ্ছে, ওরা কি তৃণমূলকে ভোট দিচ্ছে? আপনি ভাবেননি, আপনাকে কেউ ভাবায়নি, কিন্তু যদি আমি এই প্রশ্ন করি ভাবাই, আপনি বলবেন আমি বিজেপির লোক। একটা লোক ভোটটা মানলো কোথায়? তৃণমূলকে। ও আদর্শগতভাবে তৃণমূলকে ভোট দিতে গেল, কিন্তু প্রার্থীটা কার? আজকে যে লোকটা হিন্দু রাষ্ট্র স্বপ্ন দিয়ে বিজেপিকে ভোট দিল, এই লোকটা কে? এর ইতিহাস কি? দিদির কোলে চড়ে যে লোকটা রাজনৈতিক পরিচয় লাভ করেছে, সে আজকে হিন্দু রাষ্ট্র গঠন করল। আপনি বলছেন যে ইউপি বিজেপির কাজ করছে, বিজেপি সহযোগিতা করছে। আপনার লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আজকে যে লোক সমালোচনা করছে যে ইউপি কোন নতুন দল, নতুন কাজ, 15 বছরের যে কাজ করেছি তৃণমূলের, এখানে প্রত্যেক নেতা নেতৃত্বদেরকে আমাদের কাজ দিয়ে ঢেকে দেওয়া যায়। আমার লাগবে না। এখানে কন্টেস্ট করছে একজন ভদ্রলোক, বলছে আমাদের কোনো কাজ নেই, এসআইআর এ কোনো কাজ নেই, আমাদের ছেলেরা ভিডিও বানাচ্ছে, খালি বলছে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আমি না, ছাড়িস নি বাপ, একটু বলতে দে না ওদেরকে। হারার আগে যদি ওদের মনের, ওদেরও তো চাপ আছে, হেরে তো যাবে এমনি, ওদের মনের একটু ব্যথা বলতে দেয়, গালাগালি করুন। এসআইআর আমাদের কাজ, শুধু হোসেনের কাজ, হোসেন, আমি হোসেনের কথা বলছি, ওটা বিধানসভার কথা ছেড়ে দিন, শুধু হোসেন কি কি কাজ করেছে
আর তার প্যারালালে তৃণমূলের সর্বোচ্চ নেতা থেকে নিয়ে সবচেয়ে ছোট নেতা কারণ একজনের টিমকে দুজনকে বসিয়ে দেন, চ্যালেঞ্জ করে দিলাম অনলাইনে গ্রহণ করতে বলুন যে আমরা করেছি। খালি বড় বড় কথা লেকচার, ঠিক আছে, হুজুররা রাজনীতি করবে কেন এ কথা বলা সহজ। রুহুল আমিন যতদিন চুপ ছিল হুজুর খুব ভালো, হুজুর ভোট প্রচার করলে কোনো অসুবিধা নেই, কিন্তু হুজুর প্রার্থী দিলে অসুবিধা। হ্যাঁ, কি সুন্দর কথা, কি আনন্দের কথা। আর আপনারা এই ফাঁদে প্রচার, এই ফাঁদে আপনারা পা দিচ্ছেন। ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, একেবারে সংক্ষিপ্ত ভাবে কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এলাকার সমস্ত কর্মী যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা মেহরবানি করে আপনাদের বুথের সব এজেন্টের নামগুলো লেখা হয়ে গেছে, নাম লেখা চলছে, ঠিক আছে। আমরা নতুন রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় কথা হিন্দু মানুষদের একটা বড় অংশ এখন আমাদেরকে সহযোগিতা করছেন না, তারা ভয় পাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে। আমি দেখতে চাইছি, আমি বেশি ইয়ে করবো না। আমাদের কিছু কিছু বুথে এখনো নাম এসে পৌঁছায়নি, আপনারা মেহরবানি করে 89 নম্বর বুথ কোনটা? হ্যাঁ, ওটা কোন গ্রামটার নাম? গল্পমন্ত্রীর দায়িত্বে কি আছে? কে আছে? ঠকাদের তো আমার ছেলে আছে না, বললেননি কেন? ঠিক আছে, এই বুথগুলো ভালোই হয়েছে, মোটামুটি তো 80% 90% কাজ কমপ্লিট। তারা চ্যালেঞ্জ করছে যে আমরা সব বুথে এজেন্ট বসাতে পারবো, তাদের কথা ঠিক, আমি এটাকে খারাপ ভাবে নিচ্ছি না, কিন্তু আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবো না ভাই। আমরা সব বুথে এজেন্ট বসাতে, হ্যাঁ 1.5 মাসের সম্ভব। আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন, তৃণমূল ক্ষমতায় এসেছে, 13 বছর স্ট্রাগল করেছেন। তারপর ওই শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি বলেছিলেন বাজপেয়ীজি না থাকলে লেবার রুম থেকে তৃণমূলটা বেরোতো না, এ কথা তিনি বলেছেন। কাউন্টার আছে, ক্ষমতা আছে, পাল্টা তৃণমূলে বিজেপির বিরুদ্ধে একটা কেস করেন তো। কারণ তৃণমূল জানে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজন হলে ফ্রন্টে তৃণমূলকে বিজেপিকে নিয়ে এসে বাংলায় লড়বো। আপনি বিজেপি, আপনার ইতিহাস দেখলে, তৃণমূলের ইতিহাস দেখলে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। মুকুল রায়ের ওই কথা বেরিয়ে যাবে, যাহা বিজেপি তাহাই তৃণমূল। বেচারা উপরে বসে বসে হাসছে যে আমি যখন বেঁচেছিলাম আমার কথা তো গুরুত্ব দিলেনি, এখন ভোটে আমার কথা বলছি। সম্মানিত ভাইরা, আমাদেরকে এই ভোটটা আমাদের অস্তিত্বের ভোট। প্রতিটি হিন্দু মানুষকে বোঝান সারা জীবন আবেগে করে ভোট দিয়েছো, অন্তত পক্ষে এই ভোটটা নিজের বিবেক দিয়ে দাও। জাতীয় উন্নয়ন পার্টিকে দাও, স্বর্ণকমল দাস একটা ঘরের ছেলে, ওকে দাও। জাত পাতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম না করে একটা ছেলেকে, ঘরের ছেলে, স্বর্ণকমলকে আপনাদের এলাকার ছেলে, আপনাদের পরিবারের ছেলে। তাহলে এই ছেলেকে যদি আপনারা ভোট না দেন, এরা যদি উৎসাহী না হয়, তাহলে কোথায় যাবে? কোথাও না কোথাও আমাদের যত নেতৃত্ব কর্মীরা এসেছে, পাঁজাবাবুর মতন অরাজনৈতিক লোক সাহস করে এসে বসেছেন। আমি ওনাকে রাজনীতির ব্যানার হিসেবে ডাকি, উনি এই সমবায় প্রেসিডেন্ট হিসেবে লিখেছি। কিন্তু বলুন তো, কোথাও না কোথাও আজকে এই লোক তো নীতি সাহস ঢুকিয়ে বসেছেন, এমনি হলে ভয় পালিয়ে যাওয়া উচিত ছিল। আমি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে এই আবেদন করে যাচ্ছি, আমরা আগামী 23 তারিখ সকাল সকাল যে যার মতন করে বেরিয়ে জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী শ্রী স্বর্ণকমল দাস মহাশয়, স্বর্ণকমল দাস মহাশয় কত নম্বর? 7 নম্বর না? 7 নম্বর সিম্বলকে বাংলায়, আচ্ছা এখানে হিন্দু মানুষরা জানেন 7 সপ্তর্ষি বলা হয় একটা কথা, কে কে জানেন? শুনেছেন? হ্যাঁ, 7 সপ্তর্ষি, 7 সমুদ্র না, 7 সমুদ্র, 7 সমুদ্র সপ্তর্ষি আছে না, একটা 7 একটা সপ্তর্ষি মন্ডল আছে। এতটা ভুল হবে? হ্যাঁ হ্যাঁ, ভূগোল ছোটবেলায় পড়েছি সব কথা, ছোটবেলাকার কথা, তখন থোড়ি জানতাম। মাঝে মাঝে বলি ছোটবেলার কোনো লেখাপড়া কোনো কাজে আসেনি, কখন বক্তব্য দিয়ে দিই ছোটবেলার ওই একটা কথা মনে পড়ে। 7 সমুদ্র, 7টা মহান সমুদ্র যেগুলো আছে সেগুলোকে আমরা মাথায় রেখে আমাদের প্রার্থী স্বর্ণকমল দাসকে 7 তারিখ আমরা আপেল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করে দেব। এই আশা নিয়ে আমি আপনাদের বক্তব্য আজকে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জাতীয় উন্নয়ন পার্টি কর্মীরা জিন্দাবাদ।